দি এডুকেশন কর্নার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজ আমি এডুকেশন সাবজেক্টের যেই টপিকটি নিয়ে তোমাদের সাথে আলোচনা করব সেটা হলো গেস্টালবাদ বা সমগ্রতাবাদের তত্ত্ব। এই তত্ত্বটি যারা আপার প্রাইমারি টেট এক্সাম দিচ্ছ, যারা প্রাইমারি টেট এক্সাম দিচ্ছ, তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। এর পাশাপাশি যারা ক্লাস 12 এর 4th সেমিস্টারে রয়েছে, এডুকেশন সাবজেক্ট রয়েছে, এবং যারা বিএড বা ডিএলএড কোর্স করছো, তাদের জন্য এই তত্ত্বটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাহলে আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। তাহলে আজকে আমরা যেই তত্ত্বটি তোমাদের সাথে আলোচনা করছি সেটা হলো শিখনের সমগ্রতাবাদের তত্ত্ব বা গেস্টালবাদের তত্ত্ব। তাহলে গেস্টালবাদ বা সমগ্রতাবাদের তত্ত্ব কি সেটা কিন্তু আমরা শুরুতে জেনে নিচ্ছি। গেস্টাল কথাটি হলো একটি জার্মান শব্দ, যার বাংলা প্রতিশব্দ হলো অবয়ব বা কাঠামো। ইংরেজিতে এটিকে ফরমেশন বা শেপও বলা যেতে পারে। এই সমগ্রতাবাদের তত্ত্ব বা গেস্টালবাদে কি বলা হচ্ছে? গেস্টালবাদীদের মতে শিখন বা লার্নিং কোনো যান্ত্রিক প্রক্রিয়া নয়। শিখন বা লার্নিং তখনই সম্ভব হবে যখন আমরা কোনো সমস্যার সমগ্র রূপটাকে বিবেচনা করব। এখানে বলা আছে যে শিখন কোনো যান্ত্রিক প্রক্রিয়া নয়, সমস্যামূলক পরিস্থিতির সমগ্র রূপ উপলব্ধি করার পরেই শিখন সম্ভব হয়। আমরা যেখানে বিহেভিয়ারিজমের বিভিন্ন থিওরিগুলো যখন পড়েছিলাম, থর্নডাইক, স্কিনার, প্যাভলভ, সেখানে কিন্তু শিখনকে যান্ত্রিক প্রক্রিয়া বলা হচ্ছিল। স্কিনারের তত্ত্বে ইনস্ট্রুমেন্টাল লার্নিং এর কথা বলা হয়েছিল। কিন্তু সমগ্রতাবাদের তত্ত্বে বা গেস্টালবাদীদের মতে শিখন বিচার বিবেচনাহীন কোনো যান্ত্রিক প্রক্রিয়া নয়, সমগ্র পরিস্থিতি উপলব্ধি করে বা সমগ্র সমস্যাকে উপলব্ধি করে তবেই কিন্তু শিখন সম্ভব হচ্ছে। গেস্টাল কথার অর্থ আমরা বললাম অবয়ব বা কাঠামো। গেস্টালবাদীদের মধ্যে অন্যতম তিনজন হলেন ম্যাক্স ওয়ার্দিমার, কোর্ট কোপকা আর হচ্ছে কোহলার। এই তিনজনের মধ্যে ম্যাক্স ওয়ার্দিমারকে গেস্টালবাদের জনক বলা হচ্ছে। তাহলে এখানে কি আমরা জানতে পারলাম যে গেস্টাল মতবাদে সমগ্র সমস্যাটিকে দেখা হচ্ছে, সমস্যাটির সমগ্র রূপ প্রথমে বিবেচনা করা হচ্ছে, তারপর তার পার্টের দিকে যাওয়া হচ্ছে। এখানে একটা উদাহরণ দেওয়া হয়েছে যে আমরা যখন একটি সুন্দর মালাকে দেখি, সেই মালাটির সমগ্র রূপ শুরুতে আমরা দেখি, সেই মালাটির সমগ্র সৌন্দর্য আগে আমরা দেখি, তারপর আমরা দেখি সেই মালাটি কোন কোন ফুল দিয়ে তৈরি হয়েছে। গেস্টালবাদে সমগ্র থেকে বিশেষের দিকে যাওয়ার কথা বলা হয়েছে বা হোল টু পার্টের দিকে যাওয়ার কথা বলা হয়েছে, তাই এটিকে সমগ্রতাবাদের তত্ত্ব বলা হয়। এক্ষেত্রে বলা হয় যে সমস্যামূলক পরিস্থিতির সমগ্র রূপ উপলব্ধি করার পরেই শিখন সম্ভব হয়। তাহলে গেস্টাল মতবাদে কি বলা হচ্ছে? যে সমস্যামূলক পরিস্থিতির সমগ্র রূপ বিবেচনা করে তারপরেই কিন্তু শিখন সম্ভব হচ্ছে, তার জন্য গেস্টাল মতবাদকে সমগ্রতাবাদের তত্ত্ব বলা হয়। আর গেস্টাল কথাটির অর্থ কি? অবয়ব বা কাঠামো। গেস্টালবাদের জনককে ম্যাক্স ওয়ার্দিমার। কোন তিনজন রয়েছেন গেস্টালবাদী? ম্যাক্স ওয়ার্দিমার, কোর্ট কোপকা আর হচ্ছে কোহলার। এই তিনজনের নাম। গেস্টাল কথার অর্থ আর সমগ্রতাবাদ বলতে আমরা কি বুঝি, এই বিষয়গুলো কিন্তু আমাদের ভালো করে বুঝে নিতে হবে। এরপর আমরা গেস্টালবাদের যে মূল নীতিগুলো রয়েছে সেই মূল নীতিগুলো আমরা এক এক করে আলোচনা করব। গেস্টালবাদের মোট 5টি নীতি রয়েছে। গেস্টালবাদের এই নীতিগুলো দিয়েছেন হচ্ছে ম্যাক্স ওয়ার্দিমার। গেস্টালবাদের 5টি নীতি কি কি? প্রথমটি হলো বিচ্ছিন্নকরণের নীতি, তারপরেরটি হলো সাদৃশ্যের নীতি, তারপরেরটি নৈকট্যের নীতি, তারপরেরটি ধারাবাহিকতার নীতি এবং তারপর রয়েছে পরিমিতির নীতি। এই 5টি নীতি আমরা এক এক করে আলোচনা করে নিচ্ছি। সবার শুরুতে আমরা দেখছি বিচ্ছিন্নকরণের নীতি। সংগঠিত বিষয়বস্তু থেকে প্রথমে আমরা অপ্রাসঙ্গিক বিষয়গুলিকে বাদ দিয়ে প্রাসঙ্গিক বিষয়গুলিকে নিয়ে সংগঠন থেকে আলাদা করে নিই। যেমন আমরা আকাশের কালপুরুষ বা সপ্তর্ষি মণ্ডল দেখতে চাই, তখন আমরা আকাশের অসংখ্য তারা থাকে, কিন্তু এই অসংখ্য তারা বাদ দিয়ে আমরা শুধুমাত্র কালপুরুষ বা সপ্তর্ষি মণ্ডলকে দেখি। তাহলে বিচ্ছিন্নকরণের নীতি কি? বিচ্ছিন্নকরণের নীতি আমরা বিভিন্ন বিষয় রয়েছে, সেই বিষয়গুলির মধ্যে কিছু আমাদের প্রাসঙ্গিক এবং কিছু অপ্রাসঙ্গিক। তো বিচ্ছিন্নকরণের নীতি অনুযায়ী আমরা অপ্রাসঙ্গিক জিনিসগুলোকে বাদ দেব, দিয়ে প্রাসঙ্গিক জিনিসগুলোকে সিলেক্ট করব। ঠিক আছে। তারপর হচ্ছে সাদৃশ্যের নীতি। সাদৃশ্যমূলক বিষয়বস্তু বা ধারণাগুলিকে আমরা সহজেই সংগঠিত করতে পারি বা মনে করতে পারি। বিচ্ছিন্ন বিষয়বস্তু অপেক্ষা সাদৃশ্য বিষয়বস্তু আমরা সহজে মনে রাখতে পারি, তাই গেস্টালবাদীরা এই নীতির উপর বিশেষ গুরুত্ব দিয়েছেন। সাদৃশ্যের নীতি কি? অনেকগুলো আমাদের কাছে বিষয় বা এলিমেন্ট রয়েছে, সেই বিষয়গুলোর মধ্যে যেই বিষয়গুলোর মধ্যে সিমিলারিটিস রয়েছে সেই বিষয়গুলো কিন্তু আমাদের বেশি মনে থাকে। তাহলে প্রথম যেই পয়েন্টে আমরা পড়লাম
বিচ্ছিন্নকরণের নীতি, 2 নম্বর পয়েন্টটি হলো সাদৃশ্যের নীতি। 3 নম্বর হচ্ছে নৈকট্যের নীতি, যে সমস্ত বিষয়বস্তুগুলি স্থানগত বা সময়গত পরিপ্রেক্ষিতে কাছাকাছি সেগুলিকে আমরা সহজেই মনে রাখতে পারি। তাহলে তার মানে যেই এলিমেন্টগুলো বা বিষয়গুলো আমাদের কাছে রয়েছে, বা সেটা স্থানের দিক থেকে হতে পারে বা সময়ের দিক থেকে হতে পারে, সেই বিষয়গুলো কিন্তু আমাদের বেশি মনে থাকে। এরপর হচ্ছে ধারাবাহিকতার নীতি। গেস্টালবাদীদের মতে শিখন হয় অন্তর্দৃষ্টির মাধ্যমে, কিন্তু বিষয়বস্তুর ধারাবাহিকতা বজায় থাকলে তবেই অন্তর্দৃষ্টি হয়। আমরা যখন আমাদের কাছে অনেকগুলো বিষয় আছে, পরপর সাজানো রয়েছে, ধারাবাহিকতা যদি মেনটেন করে বিভিন্ন বিষয়গুলি, তাহলে কিন্তু তা আমাদের সহজেই সংগঠিত করতে পারি বা সেগুলিকে সহজেই আমরা মনে রাখতে পারি। এরপর যেই পয়েন্টটি আমরা আলোচনা করব সেটি হচ্ছে পরিমিতির নীতি। পূর্বার্জিত জ্ঞানের সঙ্গে সমস্যামূলক পরিস্থিতির বিভিন্ন অংশের সামঞ্জস্য স্থাপন করতে পারলে শিখনলব্ধ অভিজ্ঞতাটি সুসংবদ্ধ বা সুসংগত হয় এবং সহজে মনে থাকে। পরিমিতির নীতি বলতে কি বোঝাচ্ছে? আমরা যে নতুন বিষয়টি আমরা শিখব, সেই বিষয়টির সাথে যদি আমাদের পূর্বের কোনো জ্ঞানের বা যেই সমস্যাটি আমাদের সলভ করতে হবে, সেই সমস্যার সাথে যদি আমাদের পূর্বের জ্ঞানের যদি একটা লিঙ্ক থাকে বা একটা কানেকশন থাকে, তাহলে কিন্তু আমাদের সহজেই জ্ঞানটিকে সংগঠিত করতে এবং বিষয়টিকে মনে রাখতে আমাদের সহজ হয়। তাহলে এখানে আমরা 5টি নীতি পেলাম। সবার শুরুতে ছিল আমাদের বিচ্ছিন্নকরণের নীতি, যেখানে আমরা অপ্রাসঙ্গিক বিষয়গুলোকে বাদ দিব। সাদৃশ্যের নীতি, যেই বিষয়গুলোর মধ্যে সিমিলারিটিস রয়েছে সেগুলোকে আমরা মনে রাখবো। তারপর রয়েছে আমাদের নৈকট্যের নীতি, যেই বিষয়গুলো স্থানগত বা কালগত দিক থেকে বা সময়গত দিক থেকে কাছাকাছি রয়েছে সেগুলো আমরা সহজে মনে রাখতে পারি। তারপর হচ্ছে ধারাবাহিকতার নীতি, বিভিন্ন বিষয়গুলির মধ্যে যদি একটা সিকোয়েন্স যদি একটা মেনটেন করে, একটা ধারাবাহিকতা যদি মেনটেন করে, তাহলে সেই বিষয়গুলি আমরা মনে রাখতে পারি। তারপর হচ্ছে পরিমিতির নীতি, নতুন বিষয়ের সাথে যদি পুরনো বিষয়ের যদি একটা কানেকশন যদি স্থাপন হয়, তাহলে সেগুলো কিন্তু আমাদের বেশি মনে থাকে। এরপর আমরা পড়বো হচ্ছে কোহলারের পরীক্ষা। গেস্টালবাদীদের মধ্যে কোহলার দুটি পরীক্ষা করেছেন, সেই পরীক্ষা দুটি আমি তোমাদের সাথে আলোচনা করে নিচ্ছি। গেস্টালবাদীদের মধ্যে অন্যতম ছিলেন কোহলার। কোহলার একজন মনোবিজ্ঞানী, তিনি যে পরীক্ষা দুটি করেছেন সেটি আমরা আলোচনা করব। এখানে তিনি প্রথম যে পরীক্ষাটি করেছেন, সেখানে তিনি একটা খাঁচার মধ্যে দুটি বাক্স রাখেন এবং ওপরে কলা ঝুলানো থাকে। এই বাক্স দুটির হাইট এমন যে এই একটি বাক্সের উপর দাঁড়ালে কলাগুলো পাড়া সম্ভব হবে না। তারপর তিনি কি করেন, সেই খাঁচার ভেতরে বিভিন্ন শিম্পাঞ্জি প্রবেশ করান এবং সেই শিম্পাঞ্জি একের পর এক অনেকগুলি শিম্পাঞ্জি প্রবেশ করান এবং শিম্পাঞ্জিগুলো বক্সের উপর দাঁড়ায় কিন্তু কলা পেরে খেতে পারে না। এরপর কি করেন তিনি, সব থেকে একটা বুদ্ধিমান শিম্পাঞ্জি ছিল যার নাম হচ্ছে সুলতান, তাকে হচ্ছে সেই খাঁচার মধ্যে প্রবেশ করান এবং খাঁচার বাইরে থেকে কোহলার হাতের ওপর হাত রেখে এরকম সিগন্যাল দেয় এবং সেটা দেখে সুলতান একটি বাক্সের উপর আরেকটি বাক্স রাখে এবং তার উপর চড়ে কলাটি পেরে খায়। এবং দ্বিতীয় পরীক্ষায় কি করা হয়, খাঁচার বাইরে কলা রাখা হয় এবং খাঁচার মধ্যে সুলতানকে প্রবেশ করানো হয়। খাঁচার মধ্যে দুটি স্টিক ছিল, একটি স্টিক দিয়ে কলা নিয়ে আসা সম্ভব নয়, কিন্তু স্টিক দুটি এমন ছিল যে একটা স্টিকের সাথে আরেকটা স্টিক কানেক্ট করা যায়। খাঁচার বাইরে থেকে কোহলার এই রকম একটা হাতের সাথে একটা হাত এরকম সিগন্যাল দিল, সেটা দেখে সুলতান একটা লাঠির সাথে বা একটা স্টিকের সাথে আরেকটা স্টিক কানেক্ট করলো এবং কলাটি নিয়ে এসে খেয়ে নিল। এই দুটি ক্ষেত্রেই সুলতান কি করেছিল, সমস্যামূলক পরিস্থিতির সমগ্র রূপটি বিবেচনা করতে পেরেছিল এবং হঠাৎ করেই সে সমস্যার সমাধানের রাস্তা খুঁজে বের করেছিল। এটাকে বলা হয় অন্তর্দৃষ্টিমূলক শিখন। এই হঠাৎ করে সাফল্য লাভ বা হঠাৎ করে সমস্যা সমাধান করতে পারাকে গেস্টালবাদীরা বলেছেন অন্তর্দৃষ্টিমূলক শিখন বা ইনসাইটফুল লার্নিং। এই বিষয়টি কিন্তু আমাদের খুব ভালো করে মনে রাখতে হবে যে ইনসাইটফুল লার্নিং বা অন্তর্দৃষ্টিমূলক শিখন বলতে কি বোঝাচ্ছে, বা এই অন্তর্দৃষ্টিমূলক শিখনের কনসেপ্ট বা বিষয়টি কার দেওয়া, এটি দিয়েছেন হচ্ছে কোহলার। সুলতানের ওপর পরীক্ষা করে এই অন্তর্দৃষ্টিমূলক শিখনের কথা তিনি বলেছেন। এরপর আমরা দেখে নেব অন্তর্দৃষ্টিমূলক শিখনের 4টি স্তর হয়, সেই 4টি স্তর আমরা দেখে নিব। এই 4টি স্তরের সিকোয়েন্সটা আমরা দেখতে হবে আমাদের। 2022 সালের প্রাইমারি টেট এক্সামে কিন্তু এই সিকোয়েন্সটা সাজানো এসেছিল। তো অন্তর্দৃষ্টিমূলক শিখনের ফার্স্ট যে স্টেপ রয়েছে সেটি হলো প্রিপারেশন বা প্রস্তুতির স্তর। 2 নম্বর স্টেজটি রয়েছে ইনকিউবেশন বা সুপ্ত স্তর। 3 নম্বর স্টেজটি রয়েছে
ইলুমিনেশন বা উদ্ভাবন স্তর। 4 নম্বর স্টেজটি রয়েছে ভেরিফিকেশন বা যাচাইকরণ স্তর। এই ইলুমিনেশন স্তর যেটা 3 নম্বর স্টেজ, এটাকে ইনসাইটও বলা হয়। ইনসাইটও বলা হয়, ইলুমিনেশন অর ইনসাইট। তাহলে এই 4টি স্তরের সিকোয়েন্স আমরা মনে রাখবো। প্রিপারেশন স্টেজে আমরা বিভিন্ন ধরনের জ্ঞান বা এক্সপিরিয়েন্স গেইন করি, এটা আমাদের প্রস্তুতি স্তর। এই স্তরটি কিন্তু সুদীর্ঘকাল ধরে আমাদের চলতে থাকে। আর ইনকিউবেশন বা সুপ্ত স্তরে আমরা যে জ্ঞান বা অভিজ্ঞতা অর্জন করেছি সেটা আমাদের মস্তিষ্কে কোথাও না কোথাও গিয়ে সুপ্ত অবস্থায় জমা হয়ে থাকে এবং বের হওয়ার জন্য বা সেটা প্রকাশ হওয়ার জন্য সঠিক সময়ের অপেক্ষা করতে থাকে। ইলুমিনেশন বা উদ্ঘাটন স্তর বা উদ্ভাবন স্তর বা ইনসাইট স্তর বলতে বোঝাচ্ছে হঠাৎ করে মস্তিষ্ক থেকে যে সুপ্ত অবস্থায় যে জ্ঞানটি রয়েছে বা যে কৌশলটি রয়েছে সেটা হঠাৎ করে মনে পড়ে যাওয়া, হঠাৎ করে সমস্যার সমাধান হয়ে যাওয়া, সমস্যার সমাধানটি মনে পড়া, সেটা হচ্ছে ইলুমিনেশন বা এটাকে এনলাইটমেন্ট মোমেন্টও বলা হয়। এবং ভেরিফিকেশনে আমার যে প্ল্যান বা আমার যে বুদ্ধি বা আমার যে কৌশলটি বা সমস্যা সমাধানের পথটি যে আমি বের করেছি সেটা যাচাই করা হচ্ছে ভেরিফিকেশন স্টেজে। তাহলে ইনসাইটফুল লার্নিং এর এই হলো 4টি স্টেজ। এটাকে মনে রাখার শর্টকাট হচ্ছে পিভ, PIIV, প্রিপারেশন, ইনকিউবেশন, ইলুমিনেশন অর ইনসাইট, তারপর হচ্ছে ভেরিফিকেশন। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ইনসাইটফুল লার্নিং এর 4টি স্টেজ। এরপর আমরা দেখব অন্তর্দৃষ্টিমূলক শিক্ষণের 2টি মানসিক প্রক্রিয়ার উপর গুরুত্ব দেওয়া হয়। সেই 2টি মানসিক প্রক্রিয়া হলো, একটা হচ্ছে পৃথকীকরণ এবং একটি হচ্ছে সামান্যীকরণ। পৃথকীকরণ বিষয়টি কি? প্রাণী যখন শিখন পরিস্থিতির মধ্যে যেগুলো অপ্রাসঙ্গিক বা অপ্রয়োজনীয় সেগুলিকে বাদ দিয়ে কেবলমাত্র প্রাসঙ্গিক বা প্রয়োজনীয় বৈশিষ্ট্যগুলিকে গ্রহণ করে, তাকে বলা হচ্ছে পৃথকীকরণ। পৃথকীকরণ কি যে মানসিক প্রক্রিয়া, তার দ্বারা কি করা হচ্ছে? অপ্রাসঙ্গিক জিনিসগুলোকে বাদ দেওয়া হচ্ছে, অপ্রয়োজনীয় জিনিসগুলোকে বাদ দেওয়া হচ্ছে এবং প্রয়োজনীয় জিনিসগুলোকে আমাদের প্রয়োজনের জন্য রেখে দেওয়া হচ্ছে। এরপর হচ্ছে সামান্যীকরণ। সামান্যীকরণ কি? সাধারণ বৈশিষ্ট্যগুলির উপর ভিত্তি করে সামান্য ধর্মী সূত্র তৈরি করা হচ্ছে সামান্যীকরণ। সামান্যীকরণ বলতে বোঝাচ্ছে বিভিন্ন বিষয়বস্তুর মধ্যে যেগুলো সিমিলারিটিস রয়েছে বা সামান্য সাধারণ বৈশিষ্ট্য রয়েছে তার উপর ভিত্তি করে একটি সূত্র তৈরি করা বা সামান্য ধর্মী সূত্র তৈরি করা, সেটা হলো সামান্যীকরণ। তাহলে এখানে আমরা গেস্টালবাদীদের 2টি মানসিক প্রক্রিয়া সম্পর্কে পড়লাম, একটি হচ্ছে পৃথকীকরণ, একটি হচ্ছে সামান্যীকরণ। তাহলে আজ আমরা গেস্টাল মতবাদ সম্পর্কে পড়লাম, গেস্টাল মতবাদের যে পরীক্ষা রয়েছে সেটি সম্পর্কে পড়লাম, গেস্টাল মতবাদের 5টি যে আমাদের সূত্র রয়েছে বা নীতি রয়েছে সেটি সম্পর্কে পড়লাম, অন্তর্দৃষ্টিমূলক শিখনের 4টি স্টেপ সম্পর্কে আমরা পড়লাম। তাহলে আজকের ক্লাসটি যদি তোমাদের ভালো লাগে তাহলে ভিডিওটি অবশ্যই লাইক করবে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে।